অনিল, দীপ আর অরুণ তিন বন্ধু। এদের মধ্যে অরুণ বাকি দুইজনের চাইতে বড়। একই গ্রামে পাশাপাশি থাকার সুবাদে তাদের তিনজনের মধ্যে এই গাঢ় বন্ধুত্ব। তিনজনেই পড়ে ভিন্ন ভিন্ন ক্লাসে। এবার শীতটা একটু ভালোই পড়েছে, তাই না রে? হ্যাঁ, একদম কুত্তা মারা শীত। আচ্ছা, যাই হোক, সব দোষ কুত্তার হয় কেন বলতো? কুত্তা মরা শীত, কুত্তা গরম কেন? কি জানি ভাই, হ্যাঁ আমি তো তোর মতো ক্লাসের ফার্স্ট বয় না, আমি জানি না, তুই গবেষণা করে বের কর। আমরা এবার গুদায় যাচ্ছি, হুট করে এত ভোর ভোর ডেকে নিয়ে আসলি যে, মায়ের ঘুম ভেঙে আমাকে না পেলে কিন্তু খবর আছে। আরে দূর, বাচ্চা নিয়ে আসলেই যত সমস্যা। আমি মোটেও বাচ্চা নই। আচ্ছা, হয়েছে হয়েছে, শোন, আমরা পুকুর পাড়ে যাচ্ছি ব্যাডমিন্টন খেলতে। সকাল সকাল ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় ব্যাডমিন্টন খেলার মজাই আলাদা। তাহলে ব্যাট বের কর। কোথায়? বাকিরা নিয়ে আসবে, আরও দুজন আসছে। আরও মিনিট 15 এভাবে নানান কথা বলতে বলতে পৌঁছে গেল তারা পুকুর পাড়ে। শীতে পুকুর পাড়ের পানি অনেকটাই শুকিয়ে গেছে। তারা গিয়ে দেখলো কেউই আসেনি। কি ব্যাপার, এখনো তো কেউ এলো না? তাই তো দেখছি, এতক্ষণে তো এসে পড়ার কথা। আমরা কিছু কোনো অপেক্ষা করি না হয়। আরও প্রায় আধ ঘন্টা পার হয়ে গেলেও কেউ আসলো না। আমি চলে যাই, মা জানতে পারলে আমাকে মেরেই ফেলবে। আর অপেক্ষা করে লাভ নেই, চল বাসায় চল। বাসার দিকে রওনা দিতে যাব, তখনই একটা বয়স্ক লোকের কণ্ঠস্বর আমাদের কানে আসলো। এত জলদি অধৈর্য হলে হবে? আর কিছুক্ষণ অপেক্ষা করো। আপনি কি দাদু? আপনাকে তো এই গ্রামে কখনো দেখিনি। এই গ্রামে আগে কখনো আমি আসিনি, তাই দেখনি। কোথায় থাকেন আপনি? আমি যেখানে থাকি সেখানকার ঠিকানা কেউ চিনবে না। ভয় পেও না, আমার দ্বারা তোমাদের কোনো ক্ষতি হবে না, বরং উপকারী হবে। উপকার? কি উপকার? গুপ্তধনের সন্ধান দিতে পারি আমি তোমাদের। যা, সে আবার হয় নাকি? অবশ্যই হয় বাছা। আগের দিনের ধনী জমিদার অনেকেই তাদের গচ্ছিত ধন সম্পত্তি বাক্সে ভরে লুকিয়ে রাখত, আর সেটাই এখন গুপ্তধন। এখনো অনেক গুপ্তধনই এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে, যার খোঁজ খবর সবার কাছে নেই। তুমি সব গুপ্তধনের খবর জানো? বয়স্ক লোকটি মৃদু হাসল। তিনজন বৃদ্ধ লোকটির কথা পুরোপুরি বিশ্বাস করতে পারছে না, তবু কেমন যেন একটা রোমাঞ্চকর অনুভূতি হচ্ছে তাদের মধ্যে। এজন্য আগ্রহ নিয়ে তার কথা তারা শুনছে। না, সব গুপ্তধনের খবর তো জানি না, তবে এইখানে পুকুরের তলায় থাকা গুপ্তধনের খোঁজ অবশ্যই দিতে পারবো। কিন্তু আপনি আমাদের সেই গুপ্তধনের খোঁজ কেন দেবেন? তাতে আপনার লাভ কি? সেটা না হয় পরেই জানতে পারবে। তাহলে জলদি জলদি আমাদের সেই গুপ্তধনের খোঁজটা দিন, আমরা সেটা উদ্ধার করব। দিব, তার আগে তোমাদের তিনজনকে আলাদা আলাদা করে 3টি ধাঁধা ধরা হবে। যদি সেগুলো সঠিক উত্তর দিতে পারো তবেই তোমরা সেই গুপ্তধনের খোঁজ পাবে। একজনের ধাঁধার উত্তর আরেকজন দিতে পারবে না। এই লোকটি পাগল নয় তো? আরে হতে পারে, তবে তার বেশভূষাতে কেমন আগের দিনের মানুষের মতো লাগছে না?
হতে পারে, তবে আমার তো বেশ এক্সাইটিং লাগছে রে, দেখি না কি হয়। আচ্ছা ঠিক আছে, চল। তবে তোমরা কি ঠিক করলে খেলবে এই খেলা? যদিও তোমরা ব্যাডমিন্টন খেলতে এসেছিলে, কিন্তু ব্যাডমিন্টন খেলার চাইতেও এটা কিন্তু কম মজার নয়। কিন্তু তুমি কি করে জানলে আমরা ব্যাডমিন্টন খেলতে এসেছিলাম? আমাদের কাছে ব্যাডমিন্টন খেলার তো কক ব্যাটটাও নেই। আমি আরও কিছু জানি যা তোমরা জানো না। তোমাদের আমি সবার চাইতে বেশি ভালোভাবে চিনি। কিন্তু আমরা দাদার সঠিক উত্তর পারলে তো গুপ্তধন পাবো নাকি? কিন্তু যদি না পারি তখন কি হবে? তোমরা অদৃশ্য হয়ে যাবে, কেউ আর কোনোদিন তোমাদের খোঁজ পাবে না। তোমাদের আমার রাজ্যে নিয়ে যাব। তিনজনের মুখে বিদ্রূপের হাসি দেখা দিল। তাদের দেখে বোঝা যাচ্ছে তারা কেউ কথাটা বিশ্বাস করছে না, তবুও তারা রাজি হলো। হ্যাঁ ঠিক আছে, আমরা রাজি। তবে শুরু করি। আমার প্রথম ধাঁধা অরুণের জন্য। অগত্যা, এমন একটা জিনিসের নাম বলো যেটা কাটলে বড় হয়। কাটলে তো সব জিনিসই ছোট হয়, কাটলে বড় হয় এমন জিনিস কি হতে পারে? হঠাৎ তার চোখে পড়ল সামনে থাকা পুকুরের দিকে। আরে আরে পুকুরই তো কাটা হয়, আর সেটা কাটলেই তো বড় হয়। সে ঝটপট উত্তর দিল, এই পুকুর কাটলে বড় হয়। বেশ, এবার পরের ধাঁধা অনিলের জন্য। হ্যাঁ ঠিক আছে। এমন একটা জিনিসের নাম বলো যেটার হাত পা নেই, তবু সেটা চলে, আর সেটা না থাকলে মানুষ অনাহারে মরে। আরে এটা তো খুব সহজ, টাকা। টাকার হাত পা নেই তবুও সেটা চলে, আর টাকার অভাবে মানুষ দিনের পর দিন না খেয়ে মরে, ফলে অনাহারে মরে। খুব ভালো, তুমিও সঠিক জবাব দিয়েছো। এবার শেষ ধাঁধা দীপকে। জি বলুন। কোন মাসে 28 দিন থাকে? দীপ মুখ ফুসকে বলতে নিয়েছিল ফেব্রুয়ারি মাসে, কিন্তু বলার আগে একটু থামলো। আসলেই কি প্রশ্নটা এত সহজ? সব মাসেই কমপক্ষে 28 দিন করে থাকে। তিনজনই এই ঘটনা নিজের চোখে দেখে হা হয়ে গেল। এই নাও, এটা দেখো। অরুণ ভয়ে ভয়ে বক্সটা নিল। তিনজনই এখন বিশ্বাস করতে শুরু করেছে তাদের সামনে দাঁড়ানো লোকটি কোনো পাগল ব্যক্তি না। তারা যদি ভুল উত্তর দিত তাহলে সত্যি হয়তো তারা অদৃশ্য হয়ে যেত, বা লোকটি তার সাথে তাদের নিয়ে যেত। অভিশাপ, অভিশাপ, অভিশাপ। এই বক্স যেই খুলবে সেই গ্রামের পুরনো অভিশাপ বয়ে বেড়াবে। এই গ্রামে পুরনো অভিশাপ? কি সেই অভিশাপ? এটা নিয়ে আমাদের কুশল দাদু বলতে পারবে। এই গ্রামের সবচেয়ে বয়স্ক ব্যক্তি তিনিই বলতে পারবেন কি সেই অভিশাপ। অভিশাপ? সে তো অনেক পুরনো কথা রে, সব কি আর মনে আছে? এই অভিশাপের কথা তোরা জানলি কি করে? বলুন না দাদু, কি হয়েছিল একটু মনে করার চেষ্টা করুন না। অনেক কাল আগে এক জমিদার ছিল, ধন সম্পত্তির প্রতি তার অগাধ লোভ। একদিন জমিদার মশাই ঠিক করলেন তার সব ধন সম্পত্তি রক্ষার জন্যে এক যজ্ঞ ঠিক করলেন। যোগ কি কুশল দাদু? বিশাল ধনরাশি থেকে রাখার জন্যে মাটির নিচে ঘরে একটা বাচ্চা ছেলেকে রাখা হয়। সেই বাচ্চা সেখানেই মারা যায়, কঙ্কাল হয়ে পড়ে থাকে ধন সম্পত্তির সাথে।
এটা মানা হতো সেই বাচ্চা ছেলের আত্মা সেই সম্পত্তিকে পাহারা দেয়। তারপর কি হলো? জমিদার মশাই পেলেন জগ? হ্যাঁ, এক বাচ্চা ছেলেকে আটকে রাখা হলো সেই ধন সম্পত্তির সাথে। বিষয়টা অনেক দিন যাবৎ চাপা পড়ে থাকলেও কি করে যেন সেটা পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। গ্রামবাসীরা কিছু করেনি? গ্রামবাসীদের রাগ গিয়ে পড়ল জমিদারের উপর। গণপিটুনিতে মারা পড়লেন জমিদার। তবে মারা পড়া ঠিক আগের মুহূর্তে অভিশাপ দিয়ে গেলেন। সেটা হলো গ্রামে 10 বছর বয়সী কোনো ছেলেকে আর খুঁজে পাওয়া যাবে না, সবাই অদৃশ্য হয়ে যাবে। কিন্তু এতদিন তো এমনটা হয়নি। হয়নি কারণ এক তান্ত্রিকের মন্ত্রপুত এক বাক্স পুকুরের তলায় আছে। কথাগুলো শুনে সবার মুখে ভয় চেপে গেল। এই অনিল, উঠ, জলদি উঠ এখন। আজকে যাব না খেলতে। পাশের বাসার আবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি? কখন থেকে? কাল সন্ধ্যে থেকে নাকি পাওয়া যাচ্ছে না, আমি আজ সকালে জানতে পারলাম। হাবুর বয়স কত রে? আর কতই বা হবে, ওই তো 9 কিংবা 10। কথাটা বলতে গিয়ে অরুণ নিজেও চমকে ওঠে। জমিদার রঞ্জন কুমারের জমি জমার পরিমাণ ঠিক কত তা তিনি নিজেও হয়তো ঠিকভাবে বলতে পারবেন না। বিলাসবহুল জীবনযাপন তার। বাড়িতে 7-8 জন কাজের লোক তার। সংসারে তার পত্নী আমিনা আর একমাত্র কন্যা পুবালি। বলছি, এবার তো মেয়ের জন্য পাত্র দেখতে হবে। এই গায়ের অন্য কোনো মেয়ের এত বয়স অবধি কুমারী থাকে না। মেয়েটা তো এবার বিয়ে দিতে হবে। অনেক বয়স কোথায় হলো, সবে তো 14 কিংবা 15। 14 থেকে 15 নয় মশাই, আপনার মেয়ের বয়স 22। এমনই হয়, বুঝলে তো, এমনই হয়। মেয়ের বয়স বাবার চোখে পড়ে না, নজরেই আসে না। 22? সত্যি বলছো গিন্নি? এই না সেদিন মেয়ের অন্নপ্রাশন হয়ে গেল। আপনার মেয়ের বয়স আপনার নজরেই পড়ে না। সেটা আজ থেকে আরো 22 বছর আগের ঘটনা। এখন এসব কথা রাখো তো, মেয়ের জন্য পাত্র দেখো। মেয়ে আমার রূপে গুণে সরস্বতী। এমন মেয়ের যোগ্য পাত্র খুঁজে পাওয়া 4টিখানি কথা নয়। না গিন্নি, বিয়ে করে আমার মেয়ে পরের ঘরে চলে যাবে, এটা আমি সহ্য করতে পারবো না। আমার মেয়ে আমার কাছেই থাকবে। দেখো দেখো, অবুঝের মতো কথা বললে হবে? মেয়ে কি আজীবন ঘরে রাখার জিনিস? মেয়ে তো পরের ঘরে বিদায় দিতেই হবে। এইখানে কিসের অভাব? ও এইখানে কেন থাকবে না? পরের ঘরে কেন থাকতে যাবে? তোমার কি মনে হয় আমার বাবার ঘরে কি অভাব ছিল? তা দেখে বাবা আমাকে তোমার ঘরে পাঠিয়েছে? আমি কি তাই বললুম নাকি? আমার মেয়ে আমার কাছে থাকবে, ব্যাস। কি গো সখী, খুব বউ সাজার শখ বুঝি? হ্যাঁ গো সখী, বউ সাজলে আমাকে যে কেমন লাগবে বলো তো? তুমি তো এমনিতেই সুন্দরী, বউ সাজলেই একদম পরীর মতো দেখাবে। হ্যাঁ, তুই যা বলছিস একটু বাড়িয়েই বলছিস। যা, একদম বাড়িয়ে বলছি না। এই রাজ্যের তো কত যুবক তোর প্রেমে হুমড়ি খেয়ে পড়ে আছে। আমার ইচ্ছা কোনো এক রাজার কুমার পক্ষীরাজ ঘোড়ায় চেপে আমাকে নিতে আসবে। আমি বউ সেজে থাকবো, সুন্দর একটা সংসার হবে আমার। আমার ছোট ছোট 4-5টা ছেলে মেয়ে হবে। তারপরে তাদের ঘরে আরো ছেলে মেয়ে হবে। তুই নানি হবি। একদম রে, একদম।
কথা থামিয়ে পূবালি ভ্রু কুচকে মোহনার দিকে তাকালো। বুঝতে পারলো মোহনা মজা নিচ্ছে। তুই মজা নিচ্ছিস না? দাঁড়া দাঁড়া, তোর একদিন কি আমার একদিন। আড়াল থেকে কিছু কথা কানে যায় আমিনার। তিনি বুঝতে পারেন মেয়ের সংসার করার তীব্র ইচ্ছার কথা। তিনি নিজেও চান মেয়ে বিয়ে করে সংসারী হোক। মেয়েকে বিদায় দিতে কষ্টও হবে তার, কিন্তু সমাজের নিয়ম তার অমান্য করা যায় না। কিছু ভাবছেন? মেয়েটার ঘরের পালঙ্কটার অনেক বয়স হলো, ওই ঘরের পালঙ্কটা এবার পাল্টাতে হবে, পুরনো হয়ে গেছে। শুধু পালঙ্ক না, মেয়েটার বয়স হয়েছে, 25-এ পা রাখলো। এবার তো বিয়ের ব্যবস্থা করুন, অন্তত পাত্র দেখা তো শুরু করুন। যোগ্য পাত্র পেতে তো সময় লাগবে। আবারও সেই এক কথা, আমি বলেছি তো আমার মেয়ে কোথাও যাবে না, আমার মেয়ে চিরকাল আমার কাছেই থাকবে। আমার মেয়েকে আমি চিরকাল আমার কাছেই রেখে দেব। সে কি, মেয়ের বিয়ে দিতে হবে না? মেয়ে তো কিছুকালের অতিথি, আরেকজনের আমানত। না, আমি আমার মেয়েকে ছাড়তে পারবো না, প্রয়োজন পড়লে বিয়ে দিয়ে ঘর জামাই রেখে দেব। সেদিন এই কথা শুনে খুব হেসেছিল আমিনা। খুব আদুরে লেগেছিল বিষয়টা, কিন্তু আজ তার সেটা এই পর্যায়ে নেই। মেয়ের প্রতি তার তীব্র ভালোবাসা মেয়ের অকল্যাণী ডেকে আনছে, সেটা তিনি কিছুতেই বুঝতে পারছেন না। আপনার সাথে কথা বলাই বৃথা। ঠিক আছে, মেয়ের বিয়ে আমি দেব, তবে শর্ত একটাই, বিয়ের পর ছেলেকে ঘর জামাই হিসাবে এখানেই থাকতে হবে। তা কি করে হয়? কোনো ছেলে কি রাজি হবে ঘর জামাই থাকতে? আত্মসম্মানেরও তো একটা বিষয় আছে। কেন, সমস্যা কোথায়? এত বড় জমিদারি আমার, এত সহায় সম্পত্তি, এগুলো কে ভোগ করবে? আমাদের তো কোনো ছেলেও নেই, আমার মেয়ে আর তার বরই এসব পাবে। ঠিক আছে, দেখুন, যা ভালো মনে হয় তাই করুন। তুই কি শুনেছিস? জমিদার মশাই কি ঠিক করেছেন? হ্যাঁ শুনেছি, আমার জন্য পাত্র খোঁজা হচ্ছে। শর্ত একটাই, পাত্রকে ঘর জামাই হিসাবে এখানে থাকতে হবে। কিন্তু কোনো ছেলে কি পাওয়া যাবে যে কিনা ঘর জামাই হিসেবে থাকতে রাজি হবে? জানি না রে, আর রাজি হলেও বা কি? সে তো রাজি হবে বাবার এই সহায় সম্পত্তির লোভেই। আমাকে কি আর ভালোবাসবে? আমাকে তো ভালোবাসবে না। জমিদার মশাইকে বুঝিয়ে বল না তুই। বাবা আমার প্রতি ভালোবাসা সবসময় অন্ধ হয়ে গেছে রে। বাবাকে বোঝানো আমার পক্ষে সম্ভব নয়। আমিও বাবাকে খুব ভালোবাসি, আমার বাবাকে কষ্ট দিতে পারবো না আমি। তাই বলে নিজের করে পাওয়া একটা সংসারের স্বপ্ন এভাবে নষ্ট করে দিবি? কিছু বলবি না? তোর কপালে হয়তো সংসারই নেই রে। সেসব বাদ দে, তোর বাচ্চাটা কেমন আছে বল? কত বছর যেন হলো ওর? এই তো সবে 2 বছরে পা রাখলো। ওকে নিয়ে আসলি না কেন? ওর দাদির সাথে ছিল, আমি ভাবলাম তোর সাথে একটু দেখা করে আসি। তুই কখনো তোর ছেলেকে আমার সামনে আনিসনি। তুই কি ভাবিস আমি তোর সাজানো সংসার দেখে দীর্ঘ নিঃশ্বাস ফেলবো, কষ্ট পাবো? এ মা, ছি 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 ছি, এমনটা মোটেও নয়। আমি কালকেই ওকে তোর কাছে নিয়ে আসবো। এভাবে আরও 2 বছর কেটে গেল। জমিদার বাড়িতে স্বয়ম্বর সভার আয়োজন করা হয়েছে। জমিদার মশাই, এখনো তো কেউ আসলো না। আসবে গিন্নি, চিন্তা করো না। কেটে গেল আরও কিছুক্ষণ। পূবালিও অপেক্ষা করছে কেউ আসবে বলে, অথচ কেউ আসলো না। হতাশায় মুখ ছেয়ে গেল পূবালির। অনেক পাত্রই পূবালির সৌন্দর্যের জন্য বিয়ে করতে আগ্রহী হলেও শর্তের জন্য কেউ আসলো না। তবে কি সত্যি তার সংসার করা হবে না?
মোহনার কথাই কি সত্যি হবে? আপনি আপনার গো ত্যাগ করেন জমিদার মশাই। আপনি আপনার মেয়ের জীবন নষ্ট করে দিচ্ছেন নিজের হাতেই। আমি নষ্ট করছি? আমি আমার মেয়েকে ভালোবাসি। আপনার কি মনে হয় আমি আমার মেয়েকে ভালোবাসি না? বাসি, খুব বেশি ভালোবাসি। তবে ভালোবাসার দোহাই দিয়ে তার জীবন নষ্ট করতে পারবো না। রঞ্জনের মুখে হতাশার ছাপ পড়ল। এবার যেন সত্যি অপরাধবোধ ঘিরে ধরল তাকে। তিনি বললেন, তুমি ঠিকই বলেছ গিন্নি, আমি ঠিক করিনি। আমার মেয়ে তো সত্যি আরেকজনের আমানত। মেয়েকে যে পরের ঘরে দিতেই হবে। এবার পূর্বালীকে বিয়ে করলে জামাই ঘরে থাকতে হবে এমন শর্ত তুলে দিন। ঠিক আছে, তাই হবে। এবার আর কোনো শর্ত রইল না। আবার স্বয়ম্বর সভার আয়োজন করা হলো, কিন্তু এবার পাশে বসা জমিদারের কন্যা পূবালীর রূপ আগের মতো সুন্দর ছিল না। চিন্তায় হতাশায় খাওয়া দাওয়া ঠিকভাবে না করার জন্যে তার চোখের নিচে কালি পড়েছে, মুখে ব্রণ। এবার যে কজন পাত্র এসেছিল তারা কেউই পূবালীকে বিয়ে করতে আগ্রহী হলো না। আমি তোর জীবন নষ্ট করে দিলাম রে মা। আমার অতিরিক্ত ভালোবাসা তোর জন্য কাল হয়ে দাঁড়ালো। ওই সব বলবেন না বাবা, আমার কষ্ট হয়। আপনার কোনো ভুল নেই। আমি জানি রে মা, তোর খুব সংসার করার শখ ছিল, তাই না রে? এসব থাক বাবা, এখন আর আমার কোনো শখ নেই। আপনি বেশি কথা বলবেন না, আপনার কষ্ট হবে। তুই আমাকে ক্ষমা করে দিস মা। অস্পষ্ট ধীর কণ্ঠে পূবালী বলে, আমি আপনাকে ক্ষমা করতে পারবো না বাবা, ক্ষমা করতে পারবো না।